Hi guys, this is Shurashree, your psychology buddy. This video is the continuation of the previous video. সেটা হচ্ছে বায়োসাইকোলজিরই আমরা আগের দিন একটা টপিক করেছিলাম, সেটা হচ্ছে the structure and function of the neuron and the organization of the nervous system, right? So I hope আগের টপিকটা তোমাদের বোঝাতে কোনো অসুবিধা নেই। ওই ভিডিওটা দেখলে তোমাদের ওই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যদি এখনো ওই ভিডিওটা না দেখে থাকো দেন প্লিজ ওটা আগে দেখবে, কারণ ওই ভিডিওটার কন্টিনিউশনই এই ভিডিওটা হচ্ছে, ঠিক আছে? সো আগের ভিডিওটা না দেখে এই ভিডিও প্লিজ তোমরা কেউ দেখবে না, ঠিক আছে? সো আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ চেক ইট আউট। ওকে, সো today's video is all about neural conduction and the action potential. Yes, action potential. I know this is a very difficult topic for you folks because এটাতে প্রচন্ড মাথা ঘোরায়, বাট আমি আজকে গ্যারান্টি দিচ্ছি যে এই টপিকটা আমার ভিডিও দেখে যদি তোমরা বোঝার চেষ্টা করো দেন এই টপিকটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বুঝতে এক ফোঁটা অসুবিধা হবে না, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নার্ভ ইম্পালস, তো নার্ভ ইম্পালস জেনারেট কিভাবে হচ্ছে, কন্ডাকশন কিভাবে হচ্ছে, দেন ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, উই উইল অল নো অ্যাবাউট ইট। ওকে, সো নার্ভ ইম্পালস প্রথমে প্রডিউস হওয়াটাকে আমরা নার্ভ ইম্পালস জেনারেট হওয়া বলছি। তো ওটাতে একটা পার্টিকুলার নিউরনের মধ্যেই হয় নার্ভ ইম্পালস জেনারেট। মেনলি নার্ভ ইম্পালস তখনই জেনারেট হয় যখন আমরা একটা স্টিমুলাস রিসিভ করি। ওকে, স্টিমুলাস রিসিভ, অলরাইট। এই স্টিমুলাস রিসিভ করার পর নার্ভ ইম্পালস আমাদের নিউরনে জেনারেট হলো, তারপর এটা পুরো নিউরনের মধ্যে ট্রাভেল করে। থ্রুআউট দ্য নিউরন দ্য নার্ভ ইম্পালস ট্রাভেলস। ওকে, সো এই ট্রাভেল হওয়াটাকেই আমরা কন্ডাকশন বলছি, ঠিক আছে? কন্ডাকশন। আর যখন এই নার্ভ ইম্পালসটা একটা নিউরন থেকে আর একটা নিউরনে সেন্ড করা হয়, আর একটা নিউরনের কাছে যখন পৌঁছায় তখন এটাকে আমরা ট্রান্সমিশন বলছি, ঠিক আছে? সিম্পল জিনিস। প্রথমে স্টিমুলাস রিসিভ হয়ে নার্ভ ইম্পালস জেনারেট হলো, তারপর নিউরনের থ্রু দিয়ে মধ্যে থেকে ট্রাভেল হলো, ওটাকে কন্ডাকশন বলছে। আর তারপরে একটা নিউরন থেকে আর একটা নিউরনে যখন সিগন্যাল পাঠানো হচ্ছে সেটাকে আমরা ট্রান্সমিশন বলছি। এবার এই পুরো ভেতরের টপিকে, মানে ভেতরের জিনিসটা, পুরো মেকানিজমটা বুঝতে হবে, দ্যাট হাউ দিস নার্ভ ইম্পালস ইজ জেনারেটেড অ্যান্ড হাউ ইট ইজ বিং কন্ডাক্টেড অ্যান্ড দেন ইটস বিং ট্রান্সমিটেড। ওকে, সো লেটস গো টু দ্য টপিক। সো সবচেয়ে প্রথমে আমাদের রেস্টিং মেমব্রেনের ব্যাপারে জানতে হবে। ওকে, resting membrane. So this is the diagram. Okay, it's a very beautiful diagram. Okay, I have drawn this, but I know it's মানে দেখেই মনে হচ্ছে কি একটা ডায়াগ্রাম চলে এলো, কিছু বুঝতে পারছি না, বাট আই নো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই পুরো জিনিসটা বুঝবো ধীরে ধীরে। সো রেস্টিং মেমব্রেন কি? রেস্টিং মেমব্রেনে হচ্ছে মানে যখন কোনো স্টিমুলাস একটা মেমব্রেন রিসিভ করে না, ঠিক আছে? যখন একটা রেস্ট, মানে একটা নর্মাল কন্ডিশনে যখন মেমব্রেনটা থাকে ওটাকে আমরা রেস্টিং মেমব্রেন বলছি। সো নর্মাল কন্ডিশনে কি হয়? আচ্ছা, ফার্স্ট আমি এটা বলে দিই যে এই যে এটা তো এক্সোলেমা, আমরা জানি আগের ভিডিওটা থেকে এক্সোলেমা, আর ভেতরেরটা হচ্ছে এক্সোপ্লাজম। জাস্ট এটা আমি একটু অন্য জায়গায় লিখি। ভেতরের ফ্লুইডটা হচ্ছে এক্সোপ্লাজম। সো এটা সিম্পল একটা ছোট্ট জিনিস, আমি বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমাদের নিউরনের ভেতরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থাকে যেটা হচ্ছে এক্সোপ্লাজম, রাইট? আর বাইরেও ফ্লুইড থাকে সেটা হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, রাইট? এবার এই ফ্লুইডের মধ্যে কিছু আয়ন্সের কনসেন্ট্রেশন থাকে, ঠিক আছে? এই আয়ন্সের কনসেন্ট্রেশন যখন চেঞ্জ হয়ে যায় তখনই আমাদের নার্ভ ইম্পালস প্রডিউস হয় বা জেনারেট হয়, ঠিক আছে? এবার এটা একটা বেসিক আইডিয়া, আমি এর ভেতরে আর যখন ডিটেলে যাব তখন এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে, বাট জাস্ট রিমেম্বার দিস যে আয়নের ডিস্ট্রিবিউশন যখন ভেতরের আর বাইরের কম্পারিজনে যখন আয়নের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমাদের নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে। এবার এর ভেতরের পার্টে আসি আমরা। রেস্টিং মেমব্রেন কি? আগে যেটা বললাম যে যখন কোনো স্টিমুলাস রিসিভ হচ্ছে না, একটা নর্মাল কন্ডিশনে যখন একটা নিউরন থাকে সেটাকে আমরা রেস্টিং মেমব্রেন বলছি। তো রেস্টিং মেমব্রেনে
দেখাই যাচ্ছে যে দুটো পোলস ডেভেলপ হচ্ছে, ভেতরে নেগেটিভলি চার্জ আছে, নেগেটিভ চার্জেস আছে, আর বাইরে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, ভেতরে কেন নেগেটিভ চার্জ, বাইরে কেন পজিটিভ চার্জ, আস্তে আস্তে আমরা সেটাকে জানছি। তো যেহেতু এখানে দুটো পোলস তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য এটাকে আমরা পোলারাইজড মেমব্রেনও বলি, পোলারাইজড মেমব্রেন, বিকজ দুটো পোলস আছে আমাদের এই মেমব্রেনে, নেগেটিভ পোলস অ্যান্ড পজিটিভ পোল। নেগেটিভ পোল কত চার্জ থাকে ভেতরে? ভেতরে চার্জ হচ্ছে আমাদের থাকে হচ্ছে -70 মিলিভোল্ট। এটা হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, মেমব্রেন পোটেনশিয়াল। ঠিক আছে, -70 মিলিভোল্ট থাকে। এবার বেসিক্যালি কি হয়, কেন ভেতরে নেগেটিভ চার্জ বেশি, বাইরে পজিটিভ চার্জ বেশি? বিকজ ভেতরে আসলে অ্যানায়ন্স বেশি থাকে দেন ক্যাটায়ন্স। বাইরে ক্যাটায়ন্স বেশি থাকে দেন অ্যানায়ন্স, তার জন্য বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভ। অ্যানায়ন্স বলতে কি? অ্যানায়ন্স বলতে বেসিক্যালি এখানে কিছু নেগেটিভলি কিছু, এক সেকেন্ড, কিছু নেগেটিভলি চার্জড প্রোটিনস থাকে। এই নেগেটিভলি চার্জ প্রোটিনসের জন্যই অ্যানায়ন্স বেশি হয়ে যায় মেমব্রেনের ভেতরে, তার জন্য ভেতরে নেগেটিভ চার্জ বেশি আর বাইরে পজিটিভ। বাইরে ক্যাটায়ন্স বেশি দেন অ্যানায়ন্স, তার জন্য বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ। ডান। এই দুটো লেয়ার কি, মানে এই লেয়ারটা কি? এই লেয়ারটা হচ্ছে আমাদের এক্সোলেমা, তাই তো, এক্সোলেমা। আর ভেতরে হচ্ছে আমাদের আইসিএফ আছে, মানে ইন্ট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড ইজ নাথিং বাট এক্সোপ্লাজম। ডান। বাইরে কি আছে আমাদের? এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে। অলরাইট, এই অবধি তো গল্প বোঝা গেল। এবার এখানে কিছু পাম্পস আছে। ওকে, পাম্পস বলতে এই যে ডায়াগ্রাম, সিলিন্ডার মতন যে ডায়াগ্রামগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে কিছু চ্যানেলস যেখান থেকে আয়ন্স ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, অ্যানায়ন্স বেশি থাকে আর ক্যাটায়ন্স কম থাকে ভেতরে, আর বাইরে ক্যাটায়ন্স বেশি অ্যানায়ন্স কম। এবার ক্যাটায়ন্সেরই যদি আমি কথা বলি, তাহলে ক্যাটায়ন্স ইজ লাইক তোমার পটাশিয়াম বেশি থাকে দেন সোডিয়াম, আর বাইরে সোডিয়াম বেশি দেন পটাশিয়াম। ঠিক আছে, এই অবধি গল্প বোঝা গেল। কেন বেশি থাকে কেন কম থাকে এর কোনো কারণ নেই, ইউ হ্যাভ টু জাস্ট রিমেম্বার দিস পয়েন্ট। অ্যানায়ন্স বেশি থাকে, কেন অ্যানায়ন্স বেশি থাকে? নেগেটিভলি চার্জ প্রোটিনসের জন্য অ্যানায়ন্স বেশি। আর ক্যাটায়ন্স কম থাকে। ক্যাটায়ন্স, যদি ক্যাটায়নের আমি ডিস্ট্রিবিউশন বলি, ক্যাটায়নের ডিস্ট্রিবিউশনে পটাশিয়াম ইজ মোর দ্যান দ্য সোডিয়াম। ঠিক আছে, এবার কিছু চ্যানেলস আছে। এবার এই চ্যানেলসগুলো হচ্ছে আমাদের এই পটাশিয়াম আর সোডিয়ামেরই চ্যানেলস। ঠিক আছে, দু রকমের চ্যানেলস আছে, একটা হচ্ছে লিকি চ্যানেলস, ঠিক আছে, আর একটা নাম আমি পরে বলছি। লিকি চ্যানেলস এর আগে কথা বলি, এই যে ছোট ছোট সিলিন্ডারগুলো কোথায় তোমরা দেখছো, এগুলো আমরা বলছি লিকি চ্যানেলস। লিকি চ্যানেলস কেন বলছি? লিকি চ্যানেলস মানে এট লিকি চ্যানেলস মানে কিছু লিকেজ হচ্ছে, মানে অলওয়েজ লিক হতেই থাকছে, মানে কিছু না কিছু লিক হতেই থাকছে, এদিক থেকে ওদিক কিছু আয়ন্স যেতেই থাকছে, আসতেই থাকছে, ইফ্লাক্স হচ্ছে, ইনফ্লাক্স হচ্ছে, হতেই থাকছে, তার জন্য এটাকে আমরা লিকি চ্যানেলস বলছি। আর এই বড় বড় যে জিনিসগুলো, যে যে সিলিন্ডার্সগুলো যেটা তোমরা দেখছো, এগুলোকে বলে হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেলস, ভোল্টেজ গেটেড চ্যানেলস। এগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেলস। এই ভোল্টেজ গেটেড চ্যানেলস ওপেন থাকে না। লিকি চ্যানেলস কি? লিকি চ্যানেলস ইজ অলওয়েজ ওপেন। লিকি চ্যানেলস ইজ অলওয়েজ ওপেন, এটা খোলাই থাকে সবসময়।
কিন্তু ভোল্টেজ গেটেড চ্যানেলস ইজ নট অলওয়েজ ওপেন, ইট ওপেন্স at a particular concentration. Okay, open at a particular concentration. All right. So এটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেলস, এগুলো হচ্ছে লিকি চ্যানেলস। এবার লিকি চ্যানেলসের মধ্যে যদি কথা বলি, লিকি চ্যানেলস এই গ্রিনগুলো আমি ধরে নিলাম হচ্ছে সোডিয়ামের চ্যানেলস, সোডিয়াম, এগুলো হচ্ছে পটাশিয়াম, আবার সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রাইট? এবার তোমরা জানো ডিফিউশন কি? ডিফিউশন বেসিক্যালি হয় হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, মানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন হয়, হায়ার থেকে লোয়ারে মুভ করে আয়ন্স। এবার ভেতরে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম বেশি, সোডিয়াম কম, সোডিয়াম ইজ লেস ইনসাইড অ্যান্ড বাইরে সোডিয়াম বেশি, তাই তো? তাহলে সোডিয়াম আয়ন্স কোথা থেকে কোথায় যাবে? অ্যালং দ্য কনসেন্ট্রেশন মুভ করবে। অ্যালং দ্য কনসেন্ট্রেশন বলতে কি তোমরা একটু ভাবো। ইয়েস, অ্যালং দ্য কনসেন্ট্রেশন মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যাবে। তো বাইরে সোডিয়ামের বেশি কনসেন্ট্রেশন, ভেতরে সোডিয়ামের কম কনসেন্ট্রেশন, তার মানে বাইরে থেকে ভেতরে সোডিয়াম আয়ন্স মুভ করবে, তাই তো? তাহলে এই লিকি চ্যানেলস যেহেতু অলওয়েজ ওপেন থাকে, তার জন্য লিকি চ্যানেলসের মধ্যে থেকে সোডিয়াম আয়ন্স ইনফ্লাক্স হবে ভেতরে, কারণ বাইরে সোডিয়াম আয়ন্স বেশি, ভেতরে সোডিয়াম আয়ন্স কম। পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? ঠিক উল্টোটা, বিকজ ভেতরে বেশি, বাইরে সোডিয়াম আয়ন্স কম, তার জন্য ভেতর থেকে বাইরে সোডিয়াম আয়ন্স মুভ করবে। তাই লিকি চ্যানেলসের থেকে বাইরে পটাশিয়াম আয়ন্স মুভ করবে। এখান থেকেও সোডিয়াম ভেতরে আসবে আর পটাশিয়াম বাইরে যাবে। অলরাইট, আমি আর একটু অন্য কালার দিয়ে লিখি, কারণ এখানে নীল দিয়ে লিখলে তোমরা হারিয়ে ফেলবে লেখাটা। লেট মি রাইট উইথ এটা দিয়ে, ইয়েলো দিয়ে, না সরি, এটা দিয়ে লিখি। হ্যাঁ, ভেতরে সোডিয়াম যাচ্ছে আর বাইরে পটাশিয়াম। বোঝা গেছে এই অবধি? ভোল্টেজ গেটেড চ্যানেলসের এখানে কোনো গল্প নেই, কারণ দিজ আর ক্লোজ নাও। দিস উইল ওপেন অ্যাট এ পার্টিকুলার কনসেন্ট্রেশন, যেটা আমরা আস্তে আস্তে জানবো যে কখন ওপেন হবে। ঠিক আছে? এইবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যদি লিকি চ্যানেলস অলওয়েজ ওপেন থাকে আর এদের মধ্যে থেকে যদি ডিফিউশন কিভাবে হচ্ছে, মানে ডিফিউশন হচ্ছে এই লিকি চ্যানেলসের থেকে ডিফিউশন ইজ প্যাসিভ ডিফিউশন হচ্ছে। প্যাসিভ মানে কনসেন্ট্রেশন ধরে হচ্ছে, অ্যালং দ্য কনসেন্ট্রেশনে ডিফিউশন হচ্ছে, মানে কোনো ফোর্স লাগছে না, মানে এটিপি ইউজ বা কোনো এনার্জি, কোনো খরচা, এইসব কিছু লাগছে না, প্যাসিভ ডিফিউশন হচ্ছে, হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে। ঠিক আছে? এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যদি আয়ন্সগুলো ভেতরে আসতেই থাকে আর পটাশিয়াম যদি বাইরে যেতেই থাকে লিকি চ্যানেলসের থ্রু দিয়ে, তাহলে তো একটা টাইমের পর ইকুইলিব্রিয়াম চলে আসবে, রাইট? তাই না? যদি একটা টাইমের পর ইকুইলিব্রিয়াম চলে আসে, তাহলে কি হবে? তাহলে তো সব কাজই বন্ধ হয়ে যাবে, কোনো কাজই হবে না আমাদের শরীরে, রাইট? সো অলওয়েজ রিমেম্বার দিস ফোকস, দ্যাট living things, living organisms, or living work, all the living works done in the living organisms is to maintain the non-equilibrium state. Yes, এটা একটু অদ্ভুত লাগছে শুনতে, বাট এটাই সত্যি। কারণ যদি ইকুইলিব্রিয়াম চলে আসে, তাহলে তো আর কোনো কাজই হবে না। যদি কাজই না হয়, তাহলে তো সব কাজ বন্ধ হয়ে যাবে, কিছুই হবে না, আমাদের শরীর চলবে না, কিছুই হবে না। সো যেহেতু আমাদের নন ইকুইলিব্রিয়াম স্টেটটাকে মেনটেন করে রাখতেই হবে, তার জন্য আমাদের এটিপির দরকার হবে। আস্তে আস্তে বলছি কেন এটিপির দরকার পড়ছে। তো এরকম যদি ডিফিউশন হতেই থাকে লিকি চ্যানেলসের থ্রু দিয়ে, তার মানে তো ইকুইলিব্রিয়াম চলে আসবে। যদি ইকুইলিব্রিয়াম চলে আসে, তাহলে সব কাজ বন্ধ হয়ে যাবে। তো এটা আমাদের হতে দেব না আমরা, তাই তো?
এইটা যাতে না হয় তার জন্য আমাদের নেক্সট কাজ হচ্ছে এই পাম্পের কাজ। লেট মি চেঞ্জ দ্য কালার। হ্যাঁ, এই পাম্পটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, বা এটাকে আমরা বলতে পারি এটিপিএস পাম্প। এটিপিএস পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প বা এটিপিএস পাম্প। ঠিক আছে, কি কি করে এই পাম্পটা? এই পাম্পটা কিছুই করে না, একটা এটিপির বদলে, মানে একটা এটিপি ইউজ করে ও 3টে সোডিয়াম বাইরে পাঠায় আর 2টো পটাশিয়াম ভেতরে আনে। ব্যাস, এই জিনিসটা হয় বলেই ইকুইলিব্রিয়াম আসে না আমাদের শরীরে। জিনিসটা নন ইকুইলিব্রিয়াম স্টেটেই থাকে। 3টে সোডিয়াম বাইরে পাঠিয়ে দিল আর ভেতরে 2টো পটাশিয়াম ভেতরে আনলো, যাতে জিনিসটাকে কম্পেনসেট করতে পারে আর ইকুইলিব্রিয়াম না আসে। অলরাইট, এটাই হচ্ছে রেস্টিং মেমব্রেনের গল্প। আমি আরেকবার ছোট্ট করে রিভাইজ করিয়ে দিচ্ছি কি হচ্ছে। ভেতরে নেগেটিভলি চার্জড আয়ন্স থাকছে, বাইরে পজিটিভলি চার্জড আয়ন্স থাকছে। ও, আমি আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভেতরে কেন নেগেটিভ, কারণ 3টে ক্যাটায়ন্স বেশি বাইরে যাচ্ছে আর তার বদলে 2টো ক্যাটায়ন ভেতরে আসছে। তো বেশি ক্যাটায়ন্স বাইরে যাচ্ছে আর তার বদলে কম ক্যাটায়ন্স ভেতরে আসছে, তার জন্য ভেতরে নেগেটিভ চার্জটা বেশি। সো দিস ইজ অলসো এ পয়েন্ট ওয়াই ভেতরটা হচ্ছে নেগেটিভলি চার্জড আর বাইরেটা পজিটিভলি চার্জড। ওকে, তো আমি একটা ছোট্ট রিভিশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভেতরে নেগেটিভলি চার্জড প্রোটিনস থাকে, নেগেটিভলি চার্জ প্রোটিনসের জন্য ভেতরটা নেগেটিভলি চার্জ হয় আর বাইরেটা পজিটিভলি চার্জ হয়। অ্যানায়ন্স ইজ গ্রেটার দ্যান ক্যাটায়ন্স ভেতরে, আর বাইরে ক্যাটায়ন্স বেশি দ্যান অ্যানায়ন্স। ক্যাটায়ন্সের কনসেন্ট্রেশন যদি বলি তাহলে পটাশিয়াম বেশি থাকে দ্যান সোডিয়াম, আর বাইরে সোডিয়াম বেশি থাকে দ্যান পটাশিয়াম। লিকি চ্যানেলস কি করে? লিকি চ্যানেলস ইজ অলওয়েজ ওপেন, আর এই লিকি চ্যানেলসগুলো কি করছে? সোডিয়াম আয়ন্স ভেতরে আনছে থ্রু ডিফিউশন, বিকজ সোডিয়াম আয়ন্স ভেতরে কম আর বাইরে বেশি। আর ঠিক অপোজিট কেস হচ্ছে ফর দ্য পটাশিয়াম আয়ন্স, বিকজ পটাশিয়াম আয়ন্স বাইরে কম আর ভেতরে বেশি, তাই ভেতর থেকে বাইরে পটাশিয়াম আয়ন্স যাচ্ছে। ঠিক আছে, এবার এরকম যদি হতে থাকে তাহলে তো ইকুইলিব্রিয়াম চলে আসবে। তাই জন্য ইকুইলিব্রিয়াম যাতে আর কোনোদিন না আসে, তার জন্য আমাদের এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, এটিপিএস পাম্প, যেটা একটা এটিপি ইউজ করে 3টে সোডিয়াম বাইরে পাঠাচ্ছে আর 2টো পটাশিয়াম ভেতরে পাঠাচ্ছে। রাইট? সো এটাই হচ্ছে রেস্ট্রিং মেমব্রেনের গল্প। তার মানে এই যে আমি তোমার সাথে কথা বলছি, আর যদি আমি কিচ্ছু না করি, চুপ করে একদম যদি এখন বসে থাকি, ব্যাস, তোমার কানে কোনো স্টিমুলাস যাচ্ছে না, কোনো কথা যাচ্ছে না, ওই মোমেন্টেও এই কাজটা আমাদের নিউরনসে হতে থাকছে। ডান? বুঝে গেছো? লেটস গো টু দ্য নেক্সট পার্ট। আচ্ছা, এই তো গেল রেস্টিং মেমব্রেনের গল্প। এরপর কি হয়? এরপর যখন আমরা কোনো স্টিমুলাস রিসিভ করি, এনি কাইন্ড অফ স্টিমুলাস লাইক কোল্ড, হিট, টাচ, এনিথিং ইট ক্যান বি, ওকে, যখনই এরকম কোনো স্টিমুলাস আসে আর যখন আমাদের নিউরন রিসিভ করে স্টিমুলাসটাকে, তো অন অ্যারাইভাল অফ এনি কাইন্ড অফ স্টিমুলাস আমাদের কি হয়, যে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আছে বা এই এটিপিএস পাম্পটা, এটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, যখনই কোনো স্টিমুলাস আমরা রিসিভ করি বা কোনো স্টিমুলাস আসে, তখনই এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, সো ইট বিকামস ডিঅ্যাক্টিভেট অন অ্যারাইভাল অফ স্টিমুলাস। ঠিক আছে, আমরা এই মেমব্রেনটাকে 2টো পার্টে ভাগ করি, এটা এ পার্ট, এটা বি পার্ট। ঠিক আছে, তো কি হয়, লিকি চ্যানেলস তো নিজেদের কাজ করতেই থাকছে। ঠিক আছে, 2টো লিকি চ্যানেলস আছে, একটা হচ্ছে সোডিয়ামের লিকি চ্যানেলস, সোডিয়াম ভেতরে আসছে, সোডিয়ামের ইনফ্লাক্স হচ্ছে। আর একটা হচ্ছে পটাশিয়াম লিকি চ্যানেলস নিজের কাজ করে যাচ্ছে, পটাশিয়াম বাইরে পাঠাচ্ছে, ইফ্লাক্স হচ্ছে পটাশিয়াম।
তাই তো, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এবার যেহেতু আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, তার জন্য লিকি চ্যানেলস তো নিজেদের কাজ করে থাকছে, ও তো নিজের কাজ বন্ধ করছে না। তো ওর জন্য কি হচ্ছে, ভেতরে যে ক্যাটায়ন্সের যে কনসেন্ট্রেশন মেনলি অফ সোডিয়াম আয়ন্স, সেই কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, রাইট? ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছে, কারণ সোডিয়াম ইনফ্লাক্স হতেই থাকছে, সোডিয়াম কি কেউ থামাচ্ছে না, সোডিয়াম ইনফ্লাক্স হতেই থাকছে। যেহেতু অনেক বেশি সোডিয়ামের আয়ন্সের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তাই একটা পার্টিকুলার সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার পর এটা দিস লিডস টু দ্য ওপেনিং অফ সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস। আর এই সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস থেকেও সোডিয়াম আয়ন্স ইনফ্লাক্স হচ্ছে, ঠিক আছে? তো লিকি চ্যানেলস থেকেও সোডিয়াম আয়ন্স ভেতরে আসছে, ভোল্টেজ গেটেড চ্যানেলস থেকেও সোডিয়াম ভেতরে আসছে। তো আলটিমেটলি কি হচ্ছে, ভেতরের যে পোলস যেটা আছে সেই পোলসটা হয়ে যাচ্ছে রিভার্স, ভেতরটা এবার হয়ে যাচ্ছে পজিটিভ, ভেতরটা হয়ে যাচ্ছে পজিটিভ, আর বাইরেটা হয়ে যাচ্ছে নেগেটিভ। ভেতরটা ইজ বিকামিং মোর পজিটিভ দ্যান দ্য আউটার মেমব্রেন অর দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, বিকজ ভেতরে সোডিয়াম আয়ন্স ইনফ্লাক্স হতেই থাকছে, তার জন্য ভেতরে ক্যাটায়ন্স বেশি বেড়ে যাচ্ছে, ক্যাটায়ন্স যত বেশি বেড়ে যাচ্ছে তার জন্য ভেতরে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে আর বাইরে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ভেতরে যে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, এই পজিটিভ চার্জটা হতে 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 কোথায় রিচ করছে, আলটিমেটলি +30 মিলিভোল্ট রিচ করছে। আর যখন এই +30 মিলিভোল্টে রিচ করে গেল আমাদের মেমব্রেন, তখনই এটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? এটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলছি। আর এই অ্যাকশন পোটেনশিয়ালের জেনারেশনের জন্যই আমাদের আলটিমেট গল্প যেটা মেনলি হয় সেটা হচ্ছে নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে, নার্ভ ইম্পালস জেনারেশন, ঠিক আছে? আলটিমেট এটাই হচ্ছে। এখানে আমাদের পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস কিন্তু তখনও বন্ধ আছে, ওর কাজ এখনো কিছু আসেনি। তো আলটিমেটলি কি হলো, পোলারাইজ ছিল আমাদের মেমব্রেন ডিপোলারাইজড হয়ে গেল, কারণ পোলস রিভার্স হয়ে গেছে, ভেতরে পজিটিভ হয়ে গেছে বাইরে নেগেটিভ। তো এটা হয়ে যাচ্ছে ডিপোলারাইজড, ডিপোলারাইজড হয়ে গেছে এই। তো মেমব্রেনের একটা পার্ট হয়ে গেছে ডিপোলারাইজড, এ পার্টটা দেখছি আমরা ডিপোলারাইজড হয়ে গেছে। বি পার্টটার গল্প কি, বি পার্টটা তখনও এখনো স্টিমুলাস রিসিভ করেনি, তাই বি পার্টটার গল্প আগেরটার মতনই, রেস্টিং মেমব্রেনের গল্প। কি হচ্ছে, এখানেও লিকি চ্যানেলস কাজ করে যাচ্ছে নিজেদের, সোডিয়াম লিকি চ্যানেলস থ্রু দিয়ে সোডিয়াম আয়ন্স ভেতরে আসছে, সোডিয়াম আয়ন্স ইনফ্লাক্স হচ্ছে, পটাশিয়াম লিকি চ্যানেলসের থ্রু দিয়ে পটাশিয়াম আয়ন্স ইফ্লাক্স হচ্ছে। আর এখানে আমাদের ভোল্টেজ গেটের চ্যানেলস এখনো বন্ধ আছে, এখানে তাদের কোনো কাজ নেই, ঠিক আছে? পটাশিয়ামেরও ভোল্টেজ গেটের চ্যানেলস বন্ধ আছে, ঠিক আছে? তারপর এখানে তো লিকি চ্যানেলস আছেই, অলরাইট। আর আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প বা এটিপিএস পাম্প এখানে এখনো কাজ করে যাচ্ছে। কি কাজ করছে, তিনটে সোডিয়াম বাইরে পাঠাচ্ছে, তার বদলে দুটো পটাশিয়াম ভেতরে আনছে, ঠিক আছে? এ কাজ এ করতে থাকছে। তো বি পার্টটা এখনো ডিপোলারাইজড হয়নি, ও এখনো পোলারাইজডই আছে, ও এখনো রেস্টিং স্টেটেই আছে। কিন্তু এবার এখানে যে চার্জটার কথা বলছি, এখানে চার্জ ভেতরে নেগেটিভ বাইরে পজিটিভ, তাই তো? এবার এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা চার্জের খেলাটা তোমরা দেখো, আমরা কি জানি কারেন্ট, কারেন্টের কথা হঠাৎ তোমরা ভাববে কারেন্ট কোথা থেকে এলো, তো এখানে কারেন্ট আছে দেখো, যেহেতু ভেতরটা আয়ন্সের কনসেন্ট্রেশন দেখো কি সুন্দর খেলা, আয়ন্সের কনসেন্ট্রেশন যেহেতু চেঞ্জ হয়ে গেল,
অ্যাট দ্য এ পার্ট, তার জন্য ভেতরটা পজিটিভ আর বাইরেটা নেগেটিভ হচ্ছে, বাট বি পার্টে এখনো ভেতরটা নেগেটিভই আছে আর বাইরেটা পজিটিভ। তো আমরা কি জানি কারেন্ট কিভাবে ফ্লো করে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ, ফ্রম পজিটিভ টু নেগেটিভ ফ্লো করে, তাই তো? জাস্ট লেট মি চেঞ্জ দ্য কালার। পজিটিভ টু নেগেটিভ ফ্লো করে, তাই তো? আর এখানেও, এখান দিয়েও যদি দেখি, এখান থেকেও পজিটিভ টু নেগেটিভ। তো ভেতরে, মেমব্রেনের ভেতরে যদি দেখি, তাহলে কারেন্ট ফ্লো করছে ফ্রম, আচ্ছা আমি বলি এটা হচ্ছে কারেন্ট ফ্লো। তো আমি ভেতরে যদি দেখি, কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম এ টু বি, আর বাইরে হচ্ছে ফ্রম বি টু এ, তাই তো? এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, দিস কারেন্ট ফ্লো acts as the next stimulus for the next part of the membrane, ঠিক আছে? এই যে এখানে এই জায়গাটা যে কারেন্ট জেনারেশন হলো, এই কারেন্ট জেনারেশন will act as a new stimulus for the next part of the membrane, that is the B part of the membrane. All right, তো তখন এই পার্টটা হয়ে যাবে আস্তে আস্তে ডিপোলারাইজড, যেটা পলারাইজড আছে এখন এটা ডিপোলারাইজড হয়ে যাবে, পোলারাইজড থেকে ডিপোলারাইজড হয়ে যাবে। আর এই পার্টটা, যে এ পার্টটা যেটার কথা বলছি, এই পার্টটা হয়ে যাবে আবার রিপোলারাইজড, ঠিক আছে? ওটা আস্তে আস্তে হবে যখন এই ওয়েভ অফ ডিপোলারাইজেশন যখন মুভ করছে ফ্রম এ পার্ট টু দ্য বি পার্ট, ঠিক আছে? বি পার্ট তখন পোলারাইজ থেকে ডিপোলারাইজড হয়ে যাবে, আর আগের পার্টটা তখন ডিপোলারাইজড থেকে আস্তে আস্তে আবার রিপোলারাইজড হবে, ঠিক আছে? নাও লেটস গো টু দ্য নেক্সট পার্ট। আচ্ছা, আমরা এবার রিপোলারাইজড মেমব্রেনের কথা দেখব। তো আমরা এতক্ষণ কি দেখলাম, যে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, তাই কারেন্ট ফ্লো ইজ অ্যাক্টিং অ্যাজ এ নেক্সট স্টিমুলাস ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য মেমব্রেন, দ্যাট ইজ দ্য বি পার্ট, ঠিক আছে? সো আমি মেমব্রেনটাকে আবার দুটো পার্টে ভাগ করি। এই হচ্ছে এ পার্ট, এটা বি পার্ট, এখানটা প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস প্লাস। সো দিস কারেন্ট ফ্লো ইজ অ্যাক্টিং অ্যাজ এ নেক্সট স্টিমুলাস ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য মেমব্রেন, রাইট? তো এবার কি হচ্ছে, এই ডিপোলারাইজড মেমব্রেন, যেটা এটা আগে ডিপোলারাইজড মেমব্রেন ছিল, ডিপোলারাইজড মেমব্রেন, সেটা ফ্লো হচ্ছে, ইটস ফ্লোয়িং লাইক এ ওয়েভ, রাইট? সো the wave of depolarization is flowing along the neuron, অ্যান্ড এটাকে আমরা কন্ডাকশন বলছি। এই ডিপোলারাইজড এর ওয়েভটা যখন আর একটা পার্ট অফ দ্য নিউরন যখন রিসিভ করছে, এটাকেই কন্ডাকশন বলা হচ্ছে। নার্ভ ইম্পালস জেনারেট হলো, তারপরে ভেতরে কন্ডাক্ট হলো, ডান, এটাকেই কন্ডাকশন বলছে। তো এখানে ডিপোলারাইজেশন হচ্ছে, আবার কিভাবে হচ্ছে? একই গল্প, আমাদের যে যখনই কারেন্টটা ফ্লো হচ্ছে, ইট অ্যাক্টস অ্যাজ স্টিমুলাস ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য মেমব্রেন। তার জন্য আমাদের যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, সেটা হয়ে যাচ্ছে ডিঅ্যাক্টিভেট, আর লিকি চ্যানেলস এর কাজ তো ও করতেই থাকছে, সোডিয়াম আয়ন্স ভেতরে আনছে, আর পটাশিয়াম লিকি চ্যানেলস এর থ্রু দিয়ে পটাশিয়াম আয়ন্স বাইরে যাচ্ছে। আর আমাদের যে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস ছিল, যেহেতু সোডিয়াম আয়ন্স ভেতরে আসতেই থাকছে, তার জন্য একটা পার্টিকুলার সোডিয়াম কনসেন্ট্রেশন, আয়নের কনসেন্ট্রেশনের পর আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলসও খুলে যাচ্ছে, আর এখান থেকেও সোডিয়াম ভেতরে আসতে থাকছে, রাইট? পটাশিয়ামের কিন্তু এখনো ক্লোজ আছে, ঠিক আছে? এগুলো এখনো ক্লোজ আছে। তো আলটিমেটলি সোডিয়াম যেহেতু ভেতরে আসতেই থাকছে, তার জন্য এখন ভেতরটা হয়ে যাচ্ছে পজিটিভ, জাস্ট এ সেকেন্ড, ভেতরটা হয়ে যাচ্ছে পজিটিভ,
আর বাইরেটা হয়ে যাচ্ছে নেগেটিভ। হয়ে গেল, এটাও ডিপোলারাইজড, ইট মুভড লাইক এ ওয়েভ, আর এটাকেই আমরা কন্ডাকশন বলছি। ঠিক আছে, তো এইভাবে ডিপোলারাইজেশনটা নেক্সট পার্ট অফ দ্য মেমব্রেনে চলে যাচ্ছে। এবার এইটা কি হবে, এই পার্টটা কি হবে, এই পার্টটা আস্তে আস্তে রিপোলারাইজড হবে, মানে আবার ওটা পোলারাইজড ফর্মে ফিরে যাবে লাইক দ্য রেস্টিং মেমব্রেন। কি হয়, এখানে তো +30 মিলিভোল্ট পোটেনশিয়াল জেনারেট হলো, এটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলছি, অ্যাকশন পোটেনশিয়াল, রাইট। এবার কি হচ্ছে, আমরা আগে স্টোরিতে কি দেখলাম, অ্যাকশন পোটেনশিয়াল যখন জেনারেট হচ্ছে, যখনই মেমব্রেন +30 মিলিভোল্টে রিচ করে যাচ্ছে, তখনই আমাদের এই যে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস আছে, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস আছে, এটা হয়ে যাচ্ছে বন্ধ, আর পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস খুলে যাচ্ছে। ঠিক আছে, সো লেটস ড্র ইট হিয়ার। কি হচ্ছে, আমাদের ভোল্টেজ গেটেড চ্যানেলস অফ সোডিয়াম ক্লোজ হয়ে যাচ্ছে, আর পটাশিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেলস খুলে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, লিকি চ্যানেলস তো নিজের কাজ করেই যাচ্ছে, লিকি চ্যানেলস ধরো এখানে আছে, লিকি চ্যানেলস, আর এই যে লিকি চ্যানেলস অফ পটাশিয়াম, এরা তো নিজের কাজ করেই যাচ্ছে, সোডিয়াম এদের থেকে ভেতরে আসছে, আর পটাশিয়াম এখান থেকে বাইরে যাচ্ছে। কিন্তু এখন যেহেতু +30 মিলিভোল্টে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস খুলে গেছে, তার জন্য পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস থেকেও সোডিয়ামের ইফ্লাক্স হচ্ছে। তো ওভারঅল সোডিয়ামের ইফ্লাক্স হচ্ছে, তো সোডিয়াম ইফ্লাক্স হচ্ছে, তো আলটিমেটলি ক্যাটায়ন্স বেশি বাইরে চলে যাচ্ছে আর ভেতরে অ্যানায়ন্স থেকে যাচ্ছে, তার জন্য মেমব্রেনটা আবার তো হয়ে যাচ্ছে, রিপোলারাইজড হয়ে যাচ্ছে, মানে আবার পোলস ক্রিয়েট হয়ে যাচ্ছে, ভেতরে মাইনাস আর বাইরে প্লাস। আর আস্তে আস্তে যখন এটা -70 মিলিভোল্টে যখন আবার রিচ করে যায়, তখন আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা আছে সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, সো ইট just a second, yeah, it becomes active at -70 মিলিভোল্ট। আর তখনও সোডিয়াম পটাশিয়াম পাম্প আবার নিজের কাজ করতে করতে লেগে গেছে, 3টে সোডিয়াম বাইরে, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ 3টে সোডিয়াম বাইরে, কি হচ্ছে, হ্যাঁ 3টে সোডিয়াম বাইরে, যার বদলে 2টো পটাশিয়াম ভেতরে। তো এই হচ্ছে, আর এইভাবে আমাদের রিপোলারাইজড হয়ে যাচ্ছে আবার মেমব্রেনটা। অলরাইট, বাট নাও ইউ ক্যান সি এ ডিফারেন্স, রিপোলারাইজড মেমব্রেন আর রেস্টিং মেমব্রেনের। অরিজিনাল রেস্টিং মেমব্রেনে কি ছিল, আমাদের ভোল্টেজ গেটেড চ্যানেলস কিন্তু দুটো জায়গাতেই বন্ধ ছিল। সো আলটিমেটলি কি হচ্ছে, আমাদের রেস্টিং মেমব্রেনের যদি কথা দেখো, এখানে আমাদের কিন্তু দুটো ভোল্টেজ গেটেড চ্যানেলসই কিন্তু ক্লোজড, তাই না? কিন্তু রিপোলারাইজড মেমব্রেনে কি দেখছি আমরা, রিপোলারাইজড মেমব্রেনে আমাদের পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস আর স্টিল ওপেন। তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য রিপোলারাইজড মেমব্রেন অ্যান্ড দ্য রেস্টিং মেমব্রেন। রিপোলারাইজড মেমব্রেনে যেহেতু পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস আর স্টিল ওপেন, তার জন্য ওভারঅল পটাশিয়াম আয়ন্সের ইফ্লাক্স হচ্ছে, তো ওভারঅল ক্যাটায়ন্স ইফ্লাক্স হয়ে যাচ্ছে, ক্যাটায়ন্স বেরিয়ে যাচ্ছে, বেরোতেই থাকছে। তার জন্য কি হচ্ছে, আমাদের যে মেমব্রেন আছে -70 মিলিভোল্ট থেকে ও আরো বেশি নেগেটিভ হয়ে যায়, ও একটা আরো বেশি -70 মিলিভোল্টের থেকেও বেশি নেগেটিভ হয়ে -90 মিলিভোল্টে চলে যাচ্ছে, আর সেইটাকে আমরা বলছি
hyperpolarization, hyperpolarization। তারপর ফাইনালি যখন -90 মিলিভোল্টও যখন রিচ করে যাচ্ছে, তখন আমাদের এই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজেস অ্যাট -90 মিলিভোল্ট। আর তারপরে আবার রেস্টিং মেমব্রেনে ও ব্যাক করে যাচ্ছে। অলরাইট, সো এটাই হচ্ছে আমাদের গল্প। তো ফার্স্টে আমাদের রেস্টিং মেমব্রেন এরকম থাকে, যখনই আমাদের স্টিমুলাস আমরা রিসিভ করি, যখনই কোনো স্টিমুলাস আসে, তার সঙ্গে সঙ্গে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এই গল্পগুলো হচ্ছে এই আমাদের মেমব্রেন ডিপোলারাইজড হয়ে যাচ্ছে। আর একটা পার্ট তখনও রেস্টিং পোটেনশিয়ালে রয়েছে, তার জন্য পজিটিভ থেকে নেগেটিভ জায়গায় যাচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লোয়ের জন্য, কারেন্ট কন্ডাকশনের জন্য, দিস কারেন্ট ফ্লো অ্যাক্টস এজ এ নেক্সট স্টিমুলাস ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য মেমব্রেন অফ দ্য নিউরন। আর তারপরে এই নেক্সট পার্টটা ডিপোলারাইজড হয়ে যাচ্ছে, আর আগের পার্টটা ডিপোলারাইজড হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস কন্টিনিউস থ্রু আউট দ্য নিউরন। আর এইভাবে আমাদের কন্ডাকশন হচ্ছে, নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে আর কন্ডাকশন হচ্ছে। তারপরে ট্রান্সমিট কিভাবে হচ্ছে, দ্যাট উই উইল নো in the story of synaptic transmission. ঠিক আছে? Yeah, so now let's see the graphical representation of this whole thing. তো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি, this is the resting membrane potential, right? -70 millivolt, right? আর this is the resting membrane potential. এবার এই পোটেনশিয়ালে কি হচ্ছে, যখনই স্টিমুলাস অ্যারাইভ হচ্ছে, তখনই আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। যখনই সোডিয়াম পটাশিয়াম ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের সোডিয়াম আয়ন্সের ইনফ্লাক্স বেড়ে যাচ্ছে। সোডিয়াম আয়ন্স ভেতরে আসতেই থাকছে, আসতেই থাকছে, আসতেই থাকছে। তার জন্য আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমাদের মেমব্রেনটা একটা পজিটিভ ভোল্টেজের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, আমাদের ভোল্টেজ গেটেড চ্যানেলস অফ সোডিয়াম ওপেন হয়ে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে? বাট পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস are still closed here. Channels are closed. ঠিক আছে? আমি এখানে লিকি চ্যানেলসের কথা বলছি না, কারণ লিকি চ্যানেলস আর তো অলওয়েজ ওপেন। ঠিক আছে? তো এখানে আমি ভোল্টেজ গেটেড চ্যানেলসের কথা বলছি। তো যখন সোডিয়াম চ্যানেলস ওপেন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি ইনফ্লো বা ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন্স বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এটা বাড়তে 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 কোথায় চলে যাচ্ছে, +30 মিলিভোল্টে চলে যাচ্ছে। +30 মিলিভোল্ট, +30 মিলিভোল্টে গিয়ে যখনই +30 মিলিভোল্টে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস ক্লোজ হয়ে যাচ্ছে, বাট পটাশিয়াম চ্যানেলস ওপেন হয়ে যাচ্ছে। অলরাইট, পটাশিয়াম আয়ন্স ওপেন হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু বেড়ে যাচ্ছে, আলটিমেটলি +30 মিলিভোল্ট থেকে আবার এটা ড্রপ করে যাচ্ছে, ড্রপ করে আবার চলে আসছে -70 মিলিভোল্ট, উইচ ইজ দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। কিন্তু এখানে একটা ছোট্ট কাজ হচ্ছে, মানে ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে এখানে স্টিল রিপোলারাইজেশন যখন হচ্ছে, তো এই জায়গাটা ডিপোলারাইজেশন হলো আর এটা রিপোলারাইজেশন হলো। বাট যখন পোলারাইজেশন হচ্ছে, রিপোলারাইজেশনে পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলস আর স্টিল ওপেন, আর স্টিল ওপেন। যেহেতু এটা এখনো ওপেন আছে, তো তার জন্য ওভারঅল ক্যাটায়ন্সের ইফ্লাক্স হতেই থাকছে, ইফ্লাক্স হতে যাচ্ছে, আর তার জন্য বেড়ে গিয়ে আলটিমেটলি এটা একটা হাইপার পোলারাইজেশন স্টেটে চলে আসছে, যেখানে মেমব্রেনটা একটু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, which is -90 মিলিভোল্ট। যখনই -90 মিলিভোল্ট হলো, -90 মিলিভোল্টে পটাশিয়াম চ্যানেলস, ভোল্টেজ গেটেড চ্যানেলস আবার ক্লোজ হয়ে যাচ্ছে, আর তখন ওটা আবার -90 মিলিভোল্ট থেকে -70 মিলিভোল্টে রেস্টিং স্টেটে
আবার চলে আসছে। So this is the overall graphical representation of the action potential and all about the neural conduction. Just একটা ছোট্ট জিনিস বলে দিই। সো যখনই স্টিমুলাস অ্যারাইভ হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ বিকামিং ডিঅ্যাক্টিভেট, রাইট, ইটস বিকামিং ডিঅ্যাক্টিভেট। আর যখনই আবার মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্টে রিচ করছে তখন আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে আবার স্টার্ট হয়ে যাচ্ছে। So guys, this was all about neural conduction. Okay, I hope I've made this topic easier for you to understand. যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, please rewatch the lecture twice or thrice so that you can understand it better, right? So আমরা next ভিডিওতে আমি তোমাদেরকে সাইন্যাপটিক ট্রান্সমিশন বোঝাবো, বিকজ এই ভিডিওতে you just got to know about the nerve impulse generation and the nerve impulse conduction. Nerve impulse generate কি করে হচ্ছে, যখন আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, রাইট? যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প যখনই ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে তো তখনই আমাদের মানে স্টিমুলাস রিসিভ হচ্ছে আর সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিঅ্যাক্টিভেট হচ্ছে, তখনই নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে। আর তারপর কিভাবে কন্ডাক্ট হচ্ছে, কন্ডাকশন হচ্ছে দ্য ওয়েভ অফ ডিপোলারাইজেশন, যেটা যাচ্ছে অলরাইট ফ্রম ওয়ান পার্ট অফ দ্য নিউরন টু নেক্সট পার্ট অফ দ্য নিউরন, রাইট? সো এটাকে আমরা কন্ডাকশন বলছি। অ্যান্ড দেন কামস দ্য ট্রান্সমিশন পার্ট, যেটা দ্যাট ইজ নাথিং বাট একটা নিউরন থেকে আর একটা নিউরন যখন নার্ভ ইম্পালসটা বা নার্ভ সিগন্যালটা ও রিসিভ করছে তখন ওটাকে আমরা ট্রান্সমিশন বলছি। সো উই উইল অল টক অ্যাবাউট all the topics of synaptic transmission, EPSP, IPSP and everything, and I will make that easier for you to understand. We will make all those hard topics easier for you to understand. Synaptic transmission, EPSP, IPSP, don't worry, the names are only hard, but it is actually a very interesting and easy topic to understand. Okay, so until then, rewatch this video, and thank you for watching the videos for so long. So bye bye, see you soon, see you in part 3 of Biopsychology series.